ঘটনাটি ১৯৯৮ সালের। ঝিনাইদহের এক প্রত্যন্ত গ্রামে তখনও বিদ্যুৎ পৌঁছায়নি। আমার মেজ মামা, নাম শৌকত আলী, তিনি ছিলেন একজন গ্রামের সাধারণ মানুষ, কিন্তু ওনার একটা বিশেষ দায়িত্ব ছিল। গ্রামে কেউ মারা গেলে সেই মৃতদেহ বহন করার জন্য মসজিদের যে কাঠের খাটিয়াটি আনা হতো, সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আমার মামার উপর। খাটিয়াটি ওনার বাড়ির পেছনে একটা পুরনো চালাঘরে রাখা থাকত। সে বছর গ্রামে ওলন্দাজ আমলের একটা পুরনো মহামারী বা জ্বর এসেছিল, যাতে বেশ কয়েকজন মানুষ মারা যায়। মামাকে প্রায় রাতেই খাটিয়াটি বের করতে হতো। এক রাতে প্রচণ্ড বৃষ্টির পর চারদিকে একদম থমথমে হয়ে আছে। রাত তখন আনুমানিক ২টা। মামার হঠাৎ ঘুম ভেঙে গেল ওনার বাড়ির পেছনে চালাঘর থেকে আসা একটা অদ্ভুত শব্দে। মনে হলো খুব ভারী কোনো কাঠের জিনিস মেঝের উপর টেনে হিঁচড়ে নেওয়া হচ্ছে। মামা ভাবলেন হয়তো চোর এসেছে। তিনি ওনার হাতের ৪ ব্যাটারির টর্চ লাইট আর লাঠিটা নিয়ে একা একাই পেছনের চালাঘরের দিকে গেলেন। ঘরের দরজাটা খোলাই ছিল। মামা ভেতরে টর্চের আলো ফেললেন। ভেতরে কোনো চোর ছিল না, কিন্তু টর্চের আলোয় মামা যা দেখলেন, ওনার হাতের লাঠিটা মাটিতে পড়ে গেল। মেঝের উপর রাখা সেই খাটিয়াটি নিজে নিজেই কাঁপছে। শুধু কাঁপছে না, খাটিয়ার ৪টে কাঠের পায়া মাটির উপর অনবরত ঠকঠক শব্দ করছে, যেন ৪ জন অদৃশ্য মানুষ খাটিয়াটি কাঁধে তুলে নেওয়ার জন্য চেষ্টা করছে। মামা ভয় পেয়ে এক পা পিছিয়ে এলেন। ঠিক তখনই ওনার নাকে একটা তীব্র কর্পূর আর তাজা কাফনের কাপড়ের গন্ধ এলো। আর ওনার কানের ঠিক পেছনে অন্ধকার থেকে একটা ভারী কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল, শৌকত, আজ রাতে খাটিয়াটা লাগবে, বের কর। চাচা আতঙ্কে সেখান থেকে এক ছুটে নিজের ঘরে চলে আসেন এবং লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েন। ওনার সারা শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছিল। ওনার মনে হতে লাগলো ওনার ঘরের ঠিক বাইরে উঠানের উপর কে যেন সেই ভারী খাটিয়াটি নামিয়ে রাখল। পরদিন সকালে গ্রামের মানুষ খবর নিয়ে এলো, রাতের বেলা গ্রামের অন্য পাড়ায় এক তরতাজা যুবক হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। খাটিয়াটি আসলেই লেগেছিল। চাচা এই ঘটনার পর খাটিয়ার দায়িত্ব ছেড়ে দিতে চাইলেন, কিন্তু গ্রামের মাতব্বরেরা ওনাকে জোর করলেন এবং বললেন, আর কিছুদিন চালিয়ে যাও। এর ঠিক ১ সপ্তাহ পর চাচা রাতে ঘুমাচ্ছিলেন। রাত ঠিক ২টায় ওনার আবার ঘুম ভাঙল। ওনার মনে হলো ওনার পুরো শরীরটা অবশ, তিনি নড়তে পারছেন না। চাচা চোখ মেলে দেখলেন ওনার চেনা ঘরের সিলিংটা উধাও হয়ে গেছে। ওনার চোখের সামনে শুধু ৪টে কাঠের পায়া। তিনি তার ঘরের খাটের উপর শুয়ে নেই, তিনি শুয়ে আছেন সেই মরা মানুষের কাঠের খাটিয়াটির উপর। আর ওনার খাটিয়াটা ৪ জন অবয়ব কাঁধে করে অন্ধকার সুপারি বাগানের দিকে নিয়ে যাচ্ছে। চাচা চিৎকার করতে চাইলেন, কিন্তু ওনার মুখ দিয়ে শুধু কর্পূরের গন্ধ বের হতে লাগলো, কোনো শব্দ বের হলো না। পরদিন সকালে মামার কোনো সাড়া শব্দ না পেয়ে মামি ঘরে ঢোকেন, কিন্তু বিছানায় শৌকত মামা ছিলেন না। পুরো ঘর ফাঁকা। মামি চিৎকার করে বাড়ির সবাইকে জড়ো করেন। গ্রামের মানুষ যখন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে, তখন ওনাদের চোখ যায় বাড়ির পেছনে সেই চালাঘরটার দিকে, যেখানে খাটিয়াটা রাখা হতো। চালাঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না, স্রেফ ভেজানো ছিল। মাতব্বরেরা যখন দরজাটা খোলে, ভেতরের দৃশ্য দেখে ২ জন মানুষ ওখানেই বমি করে ফেলে। চালাঘরের মেঝেতে সেই কাঠের খাটিয়াটি রাখা ছিল, আর সেই খাটিয়ার উপর শৌকত মামা চিত হয়ে শুয়ে আছেন, আর ওনার সারা শরীরে সাদা কাফনের কাপড় নিখুঁতভাবে জড়ানো, ঠিক যেভাবে একটা মরা মানুষকে দাফন করার আগে সাজানো হয়। ওনার নাক আর কানে কর্পূর গোজা ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই কাফনের কাপড়ের উপরের গিঁটগুলো ভেতর থেকে দেয়া ছিল না, দেয়া ছিল উপর থেকে, যেন অন্য কেউ ওনাকে জ্যান্ত অবস্থায় এই খাটিয়ায় শুইয়ে ওনার হাত পা বেঁধে ওখানে ওনার দমটা আটকে দিয়েছেন। শৌকত মামা যে খাটিয়াটা পাহারা দিতেন, সেই খাটিয়ায় আসলে বছরের পর বছর ধরে ওনার জন্য অপেক্ষা করছিলেন। ওনার মৃত্যুর পর গ্রামের মানুষ সেই খাটিয়াটি পুড়িয়ে ফেলেছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজও ওই গ্রামের কেউ মারা গেলে ওনাদের নতুন কেনা লোহার খাটিয়াটা
মাঝরাতে নিজে থেকেই ঠকঠক করে কাঁপতে শুরু করে, কারণ ক্ষুধাটা খাঁটি আর ছিল না, ক্ষুধাটা ছিল মৃত্যুর। শ্রোতা বন্ধুরা, বুকের ভেতরটা কেমন যেন ভারী লাগছে, তাই না? জড়বস্তুর যে একটা নিজস্ব আত্মা বা ক্ষুধা থাকতে পারে, এই ঘটনাটি তারই প্রমাণ। চলুন এবার চলে যাই আমাদের ইনবক্সে আসা দ্বিতীয় ডায়েরির পাতায়। এটি নাটোরের এক শ্রোতা পাঠিয়েছেন ওনার নিজের বড় ভাইয়ের অভিজ্ঞতা থেকে। এটি দৃষ্টির এমন এক বিভ্রম যা মানুষের জীবন প্রদীপ এক নিমিষেই নিভিয়ে দিতে পারে। আমার বড় ভাই তৌহিদ ছিলেন একজন শৌখিন ফটোগ্রাফার। তিনি প্রকৃতির ছবি তুলতে খুব ভালোবাসতেন। বছর দুয়েক আগে তিনি নাটোরের চলনবিলের ভিতরে একটা প্রত্যন্ত গ্রামে কুয়াশার রাতের প্রকৃতির ছবি তুলতে যান। গ্রামের একটা পুরনো ডাকবাংলোতে তিনি উঠেছিলেন। সেদিন ছিল পূর্ণিমার রাত, কিন্তু আকাশে ঘন মেঘ থাকার কারণে চারদিকটা ছিল অস্বাভাবিক অন্ধকার। রাত তখন আনুমানিক 12:30। তৌহিদ ভাই ওনার ডিএসএলআর ক্যামেরা আর ট্রাইপড নিয়ে বিলের ধারের মেঠোপথ ধরে হাঁটছিলেন, যদি ভালো কোনো ল্যান্ডস্কেপ শট পাওয়া যায়। বিলের পানি তখন একদম স্থির, আয়নার মতো কালো। চারদিক এত নিঝুম ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তৌহিদ ভাই খেয়াল করলেন বিলের একদম মাঝখানে একটা ছোট্ট হারিকেনের আলো জ্বলছে, আর সেই আলোর নিচে একটা নৌকা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নৌকার উপরে একজন মানুষ বসে আছে, ওনার অবয়বটা কুয়াশায় আবছা দেখাচ্ছে। তৌহিদ ভাই ভাবলেন, এই মাঝরাতে বিলের মাঝখানে একা নৌকা নিয়ে কে বসে আছে। তিনি ক্যামেরাটা চোখে লাগিয়ে জুম করলেন। লেন্সের ভেতর দিয়ে জুম করতেই তৌহিদ ভাইয়ের হাতের আঙুলটা জমে গেল। তিনি দেখলেন নৌকায় যে লোকটা বসে আছে সে আসলে ওনার দিকেই তাকিয়ে আছে, কিন্তু লেন্সের ফোকাসটা যখন ওনার মুখের উপর ঠিক হলো, লোকটার কোনো চোখ, নাক, মুখ কিচ্ছু নেই, কিন্তু ওনার লেন্সের গ্লাসে লোকটার মুখের জায়গায় ওনার নিজের প্রতিচ্ছবি দেখাচ্ছে। অর্থাৎ নৌকায় তার নিজের চেনা মুখটাই বসে আছে, আর সে ওনার দিকে তাকিয়ে হাতছানি দিয়ে ডাকছে। তৌহিদ ভাই ক্যামেরাটা চোখ থেকে নামিয়ে নিলেন। ওনার মনে হলো ওনার মাথাটা ঘুরছে। তিনি ভাবলেন এটা হয়তো তার চোখের ভুল বা লেন্সের রিফ্লেকশন। কিন্তু তখনই ওনার কানের খুব কাছে এসে ঠিক ওনার ঘাড়ের উপর একটা ভেজা বাতাস এসে ধাক্কা দিল, আর একটা পরিচিত কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলল, তৌহিদ, লেন্সের ওপাশে কি দেখছিস? আমি তো তোর পাশেই দাঁড়িয়ে। তৌহিদ ভাই চমকে পাশে তাকালেন, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ ভাইয়ের পায়ের মাটিটা কেমন যেন তরল হতে শুরু করলো। ওনার মনে হতে লাগলো চারপাশের বাতাসটা ওনাকে টেনে বিলের পানির দিকে নিয়ে যাচ্ছে। তিনি ক্যামেরা, ট্রাইপড সব ফেলে ওখান থেকে এক ছুটে ডাকবাংলোর দিকে দৌড়াতে শুরু করলেন। পরদিন সকালে তৌহিদ ভাই সেখান থেকে জিনিসপত্র গুছিয়ে শহরে নিজের বাড়িতে ফিরে আসেন। তিনি ওনার ক্যামেরাটা আলমারিতে লক করে রেখে দেন। তৌহিদ ভাইয়ের হঠাৎ তীব্র স্ট্রোকের পর ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করেন। ওনার রুমমেট যখন ওনার লাশটা নিয়ে বাড়ি ফেরে, তখন ওনার মনে পড়ে ল্যাপটপে ওপেন থাকা সেই ক্যামেরার ফাইলটার কথা। সে একা একা তৌহিদ ভাইয়ের ঘরে ঢোকে। ল্যাপটপের স্ক্রিনে তখনও সেই বিলের মাঝখানের নৌকার ছবিটা জ্বলজ্বল করছিল। রুমমেট ভালো করে দেখার জন্য ছবিটা জুম করতে থাকে। জুম করতে করতে যখন নৌকার উপর বসা তৌহিদ ভাইয়ের পচা লাশের মুখের ছবিটা একদম স্ক্রিন জুড়ে আসে, তখন ওনার চোখ যায় লাশের হাতের দিকে। ছবিতে দেখা যাচ্ছে নৌকায় বসা সেই পচা লাশটার এক হাতে একটা চিরকুট ধরা। রুমমেট আরও জুম করে চিরকুটের লেখাটা পড়ার চেষ্টা করে। সেখানে কাপা কাপা অক্ষরে লেখা ছিল, আমি এখন নৌকায়। ল্যাপটপের সামনে ওটা কে শুয়ে আছে। ঠিক তখনই রুমমেটের মনে হলো ওনার ঠিক পেছনের অন্ধকার ঘরটায় তৌহিদ ভাইয়ের যে ক্যামেরাটা আলমারিতে লক করা ছিল সেটার শাটারটা পড়ার শব্দ হলো। ওনার ঘাড়ের উপর একটা বরফ ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ল, আর তৌহিদ ভাইয়ের সেই চেনা গলাটা ওনার কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, এবার ফ্রেমটা সম্পূর্ণ হলো। আপনি বিশ্বাস করবেন না দুর্জয় ভাই, ওনার রুমমেট আজ 3 বছর ধরে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। সে কাউকে দেখলেই ওনার চোখের দিকে তাকিয়ে ক্যামেরার ফোকাস করার মতো তার আঙুল নেড়ে বলে, ও লেন্সের এপাশে চলে এসেছে। সত্যি বলতে চলনবিলে তৌহিদ ভাই যে মায়াজালটা দেখেছিলেন
সেটা কোনো দৃষ্টিভ্রম ছিল না দুর্জয় ভাই। ক্যামেরাটা যখন ওটার উপর ফোকাস করেছিল, তখন লেন্সের ওপাশের সত্তাটি তৌহিদ ভাইয়ের আত্মাকে ওখানেই বন্দি করে ফেলেছিলেন। আর ল্যাপটপের সামনে যে শরীরটা ফিরে এসেছিল, ওটা তৌহিদ ভাই ছিলেন না, ওটা ছিল ওই বিলের ভেজা অন্ধকার। বাস্তবতা কখনো কখনো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি নিষ্ঠুর আর গভীর হয়। শ্রোতা বন্ধুরা, আজ যে দুটি ডায়েরির পাতা আপনারা শুনলেন, তা হয়তো আপনার চেনা জগৎকে আরেকবার নতুন করে ভাবাবে। আপনার ঘরের আসবাবপত্র কিংবা রাতের অন্ধকারে আপনার চোখের সামনে ভেসে ওঠা কোনো চেনা অবয়ব আসলেই কি স্বাভাবিক, নাকি অন্য কোনো জগতের মায়াজাল? ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর রাতে ঘুমানোর আগে আপনার ঘরের ভেতরের আসবাবগুলো নিজে থেকেই নড়াচড়া করছে কিনা একটু খেয়াল করে দেখে নেবেন। শুভরাত্রি।